তো সবাই ভালো আছো তোমরা? জি স্যার। জি স্যার। স্যার আপনি কেমন আছেন? আমি সব মিলিয়ে উপরওয়ালা ভালো রেখেছে এ পর্যন্ত, এই জন্য শুক্রিয়া জানাচ্ছি। আচ্ছা যাক, আমরা ক্লাস শুরু করি। কালকে ক্লাস করতে পারিনি, আজকে নেটওয়ার্ক ভালো আছে। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অনলাইন ক্লাস কেমিস্ট্রি 65913 প্রথম সেমিস্টার, তৃতীয় অধ্যায় রাসায়নিক বিক্রিয়া জারণ বিজারণ, অধ্যায়ের নাম। আজকে 26তম ক্লাস। যদি আমরা গতকাল শুরু করেছিলাম ক্লাসটা, নেটওয়ার্কের সমস্যার জন্য আমরা ক্লাসটা আবার রিপ্লে করছি আমরা আজকে। যাক, আমরা প্রভাবক যাদের শব্দ হচ্ছে তারা একটু মিউট করে রাখবে। যাক, প্রভাবক বিবর্ধক, প্রভাবক সহায়ক বা প্রভাবক উদ্দীপক। গতকাল বলেছি, আরেকবার একটু। উদ্দীপক, সহায়ক, বিবর্ধক। বিবর্ধক বাড়িয়ে দেওয়া, সহায়ক সহায়তা করে, উদ্দীপক মানে কি তাকে আরো উত্তেজিত করে কাজটাকে গতিশীল করা, এটা হলো উদ্দীপক। তাহলে শব্দগুলোর অর্থ জানলাম। আমরা গতকাল পড়েছি, আরেকবার একটু। যে সকল পদার্থ প্রভাবক রূপে কাজ করে না। প্রভাবক কি ছিল আমাদের? যে বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ার গতিবেগকে হয় বাড়িয়ে দেবে, না হলে কমিয়ে দেবে, এবং বিক্রিয়ার প্রথমে এবং শেষে ভরে ও সংযুক্তিতে অপরিবর্তিত অবস্থায় থাকবে, সে সকল পদার্থকে আমরা বলছিলাম প্রভাবক। কিন্তু প্রভাবক সহায়কটা কাকে কি হবে? এরা প্রভাবক রূপে কাজ করবে না, কিন্তু কি করবে? প্রভাবকের প্রভাবন ক্ষমতা, অর্থাৎ প্রভাবক যে বিক্রিয়ার গতিবেগ বাড়িয়ে দেয় বা কমিয়ে দেয়, এই প্রভাবন ক্ষমতাটা আরো বাড়িয়ে দেবে, সেই সকল পদার্থকে বলা হবে কি? প্রভাবক সহায়ক বা প্রভাবক বিবর্ধক। যেমন হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদনে আয়রন প্রভাবকের প্রভাবক সহায়ক হিসেবে আমরা মোলিবডেনাম পদার্থ ব্যবহার করছি। আমরা বিক্রিয়াটা দেখি। এখানে নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপাদনে আয়রন প্রভাবক হিসেবে ব্যবহৃত হয়েছে। কিন্তু মোলিবডেনাম এই বিক্রিয়ায় যদি উপস্থিত থাকে, তাহলে আয়রন বিক্রিয়ার গতিবেগকে যে হারে বৃদ্ধি করে, মোলিবডেনাম যদি থাকে, তাহলে আয়রনের বিক্রিয়ার গতিবেগ বাড়ানোর ক্ষমতাটাকে আরো বাড়িয়ে দেয়। তাহলে এই মোলিবডেনামটাকে বলা হবে তোমার কি? আয়রনের কি? প্রভাবক সহায়ক বা প্রভাবক বিবর্ধক বা প্রভাবক উদ্দীপক। বোঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে আমরা এখন স্যার আরেকবার বুঝান। আচ্ছা, ওকে। যে সকল পদার্থ প্রভাবক হিসেবে কাজ করে না, কি করবে? প্রভাবকের কাজ ছিল বিক্রিয়ার গতিবেগকে বাড়িয়ে দেওয়া অথবা কমিয়ে দেওয়া, কিন্তু এই পদার্থটা বিক্রিয়ার গতিবেগকে বাড়িয়েও দেবে না, কমিয়েও দেবে না। কিন্তু প্রভাবক যে কাজটা করতো, বিক্রিয়ার গতিবেগ বাড়িয়ে দিচ্ছে অথবা কমিয়ে দিচ্ছে, এই বাড়িয়ে দেওয়া এবং কমিয়ে দেওয়ার ক্ষমতাটাকে আরো বাড়িয়ে দেয়। মানে কি? আগে ছিল মনে করো আয়রন এই বিক্রিয়ার গতিবেগটা মনে করো 100 কিলোমিটার গতিবেগে সংঘটিত করে, সাপোজ এক্সাম্পল একটা। কিন্তু মোলিবডেনাম যদি উপস্থিত থাকে, তাহলে আয়রন প্রভাবকের 100 কিলোমিটার থেকে প্রায় 150 কিলোমিটার গতিবেগকে বাড়িয়ে দিয়ে গতিবেগকে বাড়িয়ে দেওয়ার ক্ষমতাটা কি হয়ে যায়? কিসের প্রভাবে? এই মোলিবডেনাম এই মৌলটার উপস্থিতির প্রভাবে। তার জন্য এই মোলিবডেনামকে বলা হচ্ছে তোমার কি? আয়রনের প্রভাবক সহায়ক বা প্রভাবক বিবর্ধক বা প্রভাবক উদ্দীপক। বোঝা গেছে? যাদের মুরগির বাচ্চা একটু শব্দ করতেছে, তারা একটু মিউট করে রাখো। ছাগলের বাচ্চা, মুরগির বাচ্চা মিউট করো। আচ্ছা, হয়েছে না? এবার আমরা পরে আসি প্রভাবক বিষ। তাহলে বিষ বলতে বোঝাচ্ছে আমরা নষ্ট করে দেওয়া। তাহলে আগে জানলাম বাড়িয়ে দিচ্ছে বা কমিয়ে দিচ্ছে, তার ক্ষমতাটাকে আরো বাড়িয়ে দেয় অথবা কমিয়ে দেয়। আর প্রভাবক বিষটা প্রভাবকের ক্ষমতাটাকে আস্তে আস্তে কমিয়ে দেয় এবং শেষে নষ্ট করে দেয়। তাহলে সেই পদার্থগুলোকে বলা হবে প্রভাবক বিষ। যেমন আমরা আসি সংজ্ঞাটা আরেকবার। যে সকল পদার্থ প্রভাবকের প্রভাবন ক্ষমতা কমিয়ে দেয় বা ধীরে ধীরে নষ্ট করে দেয়। তার মানে কি? প্রভাবক মনে করো বিক্রিয়ার গতিবেগ একটা 100 কিলোমিটার গতিবেগে সংঘটিত হচ্ছিল, কিন্তু এমন একটা পদার্থ উপস্থিত আছে, ফলে ওই প্রভাবকের প্রভাবন ক্ষমতা 100 থেকে কমিয়ে কি মনে করো 10 কিলোমিটার গতিবেগে নামিয়ে নিয়ে আসলো। তার মানে কি? গতিবেগ বাড়িয়ে গেছিল 10 থেকে 100 নিয়ে গেছিল, এখন আবার 100 থেকে একবারে 10-এ নিয়ে আসছে। তার মানে কি? প্রভাবকের প্রভাবন ক্ষমতাটা, অর্থাৎ বিক্রিয়ার গতিবেগকে বাড়িয়ে দেওয়ার ক্ষমতাটা টোটালি নষ্ট করে দিয়েছে। তাহলে সেই সমস্ত পদার্থকে বলা হবে কি? প্রভাবক বিষ। যেমন আমরা আসি সালফার ডাইঅক্সাইড থেকে সালফার ট্রাইঅক্সাইড গ্যাস উৎপাদনে প্লাটিনাম প্রভাবক হিসেবে কাজ করে বা ব্যবহার করা হয়। কিন্তু যদি এই বিক্রিয়ায় আর্সেনিক অক্সাইড As2O3 উপস্থিত থাকে, তাহলে প্লাটিনাম প্রভাবকের প্রভাবন ক্ষমতা সম্পূর্ণরূপে নষ্ট করে দেয় বা নষ্ট হয়।
তাই এখানে আর্সেনিক অক্সাইড AS2O3 প্রভাবক বিষ হিসেবে তোমার কি কাজ করে। বিক্রিয়াটা দেখি আমরা। সালফার ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড উৎপাদনের জন্য প্লাটিনামটা তোমার কি প্রভাবক হিসেবে কাজ করছে, কিন্তু তাহলে প্রভাবক মানে বিক্রিয়া গতিবেগ বাড়িয়ে দিয়েছে। কিন্তু আর্সেনিক অক্সাইড যদি সামান্য 0.01 গ্রাম উপস্থিত থাকে এই বিক্রিয়ায়, তাহলে প্লাটিনাম যে গতিবেগ বাড়িয়ে দিয়েছিল আগে, এই বাড়িয়ে দেওয়ার ক্ষমতাটা একেবারে নষ্ট করে দেয়। তাহলে আর্সেনিক অক্সাইডটা প্লাটিনামের কি প্রভাবক বিষ হিসেবে তোমার কি কাজ করে। বুঝা গেছে? নেক্সট যাই। এবার আসি প্রভাবক আমাদের কি কাজে ব্যবহার করা হয় এটা আমরা জেনেছি। এখন প্রভাবক বাস্তব ক্ষেত্রে আমরা কোথায় কোথায় ব্যবহার করি সেই জিনিসগুলো এখন আমরা জানবো। অর্থাৎ ইন্ডাস্ট্রিতে, শিল্প ক্ষেত্রে প্রভাবকের 5টি ব্যবহার লিখবো। কোন কোন ইন্ডাস্ট্রিতে কোন কোন প্রভাবক ব্যবহার করা হয় সেটাই হলো শিল্প ক্ষেত্রে প্রভাবকের ব্যবহার। প্রথমে আসি অ্যামোনিয়ার উৎপাদনে। তার মানে অ্যামোনিয়া গ্যাসটা এমন একটা গুরুত্বপূর্ণ গ্যাস, যে গ্যাসটা যদি না উৎপাদন করা হয় তাহলে ইউরিয়া সার প্রস্তুত করা যাবে না। সুতরাং ইউরিয়া সারের জন্য অ্যামোনিয়া গ্যাসটা অত্যাবশ্যক। তাহলে অ্যামোনিয়া গ্যাসটা উৎপাদন করতে আমাদের অবশ্যই শিল্পে তোমার কি তৈরি করা হয়। কিভাবে তৈরি করা হয়? তাহলে আমরা হেবারবস পদ্ধতিতে হাইড্রোজেন ও নাইট্রোজেন হতে অ্যামোনিয়ার শিল্পোৎপাদনে লোহার গুঁড়া প্রভাবক হিসেবে কাজ করা হয়। অর্থাৎ কি এই ইন্ডাস্ট্রিতে হাইড্রোজেন আর নাইট্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপাদনের জন্য তোমার কি আয়রন প্রভাবক হিসেবে তোমার কি ব্যবহার করা হয়। তাহলে এই ইন্ডাস্ট্রিতে আয়রন প্রভাবকটা ব্যবহার করা হচ্ছে। সকল ইন্ডাস্ট্রিতে কিন্তু একই প্রভাবক ব্যবহার করা হয় না। এক এক ইন্ডাস্ট্রিতে এক এক ধরনের প্রভাবক এবং এক এক বিক্রিয়ার জন্য এক এক ধরনের প্রভাবকই ব্যবহার করা হয়। যেমন এই কথাটা আমরা দেখছি, দেখো নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপাদন হয়েছে, আর অ্যামোনিয়া উৎপাদন করতে এখানে আয়রন প্রভাবক হিসেবে ব্যবহৃত হয়েছে, আর মলিবডেনাম পদার্থটা তোমার কি প্রভাবক সহায়ক হিসেবে কাজ করছে। তাহলে এই বিক্রিয়ায় আয়রন প্রভাবক হিসেবে তোমার কি ব্যবহৃত হচ্ছে। তাহলে এক এক ইন্ডাস্ট্রিতে তাহলে এই ইন্ডাস্ট্রিতে আমাদের কি আয়রন প্রভাবক হিসেবে ব্যবহৃত হয়েছে। আর আয়রন যদি আমরা প্রভাবক হিসেবে এখানে ব্যবহার না করি তাহলে অ্যামোনিয়ার শিল্প উৎপাদনটা কমে যাবে। ফলে খাজনার থেকে বাজনা বেশি একটা বাংলায় আমরা প্রবাদ বাক্য বলি। অর্থাৎ কি, যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপাদন করব, সেই অ্যামোনিয়ার যেটা উৎপাদন হবে সেটা খরচ তোমার কি অনেক বেশি হয়ে যাবে, কিন্তু উৎপাদন একেবারে কমে যাবে। এই উৎপাদনটা বেশি করা এবং খরচটা কম করার জন্যই তোমার কি প্রভাবক তোমার কি বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়ে থাকে। তারপরে আসে সালফিউরিক অ্যাসিডের শিল্প উৎপাদন। সালফিউরিক অ্যাসিডের শিল্প উৎপাদন করার জন্য প্রথম শর্ত হলো সালফার ট্রাইঅক্সাইড গ্যাস তৈরি করা লাগবে। এই সালফার ট্রাইঅক্সাইড গ্যাস যদি তৈরি করতে পারি, তার সাথে পানি বিক্রিয়া করলেই চলে আসবে তোমার কি সালফিউরিক অ্যাসিড। এজন্য সালফার ডাইঅক্সাইড গ্যাস থেকে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইড গ্যাস তৈরির সময় প্লাটিনাম চূর্ণ অথবা ভ্যানাডিয়াম পেন্টা অক্সাইড অর্থাৎ V2O5 প্রভাবক হিসেবে তোমার কি ব্যবহার করা হয়। আগের বিক্রিয়ায় একরকম প্রভাবক, এই বিক্রিয়া আবার আরেক রকম প্রভাবক হিসেবে কি ব্যবহৃত হয়েছে। এই যে বিক্রিয়াটা দেখা যাচ্ছে, সালফার ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন প্লাটিনাম অবলিক দিয়ে নিচে লিখছি ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড, অর্থাৎ উপরেরটাও ব্যবহার করা যাবে, নিচেরটাও ব্যবহার করা যাবে। বিক্রিয়া করে উৎপন্ন হয়েছে সালফার ট্রাইঅক্সাইড। তাহলে এই বিক্রিয়াটার জন্য তোমার কি প্লাটিনাম এবং অথবা ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড প্রভাবক হিসেবে ব্যবহৃত হয়েছে। আর এইটা যদি আমরা তৈরি করতে, অর্থাৎ সালফার ট্রাইঅক্সাইড যদি গ্যাস তৈরি করতে পারি, তাহলে আমরা পানির সাথে বিক্রিয়া করেই চলে আসবে তোমার কি সালফিউরিক অ্যাসিড। এরপর আসি কৃত্রিম ঘি উৎপাদন। তোমরা নিশ্চয়ই জেনে থাকবে। স্যার আগের স্লাইডটা একটু দেখান দেখি। হয়েছে স্যার। ওকে, এবার আসি আমরা কৃত্রিম ঘি উৎপাদনে। কৃত্রিম ঘি কোনগুলো তোমরা শুনে থাকবা বা দেখে থাকবা। ডালডা নাম শুনেছো তোমরা নিশ্চয়ই? জি স্যার শুনছি। এগুলো সাধারণত কোথায় ব্যবহার করা হয়? তো বলতে পারবো না। এগুলা ব্যবহার করা হয়, আচ্ছা এগুলা ব্যবহার করা হয়। জি স্যার, এগুলো জি স্যার, জি স্যার, এগুলো হচ্ছে অনেকে তেলের পরিবর্তে দেয় স্যার। কিন্তু এগুলো খাওয়া কি ঠিক নাকি স্যার খারাপ? ঘি কিসে ব্যবহার করা হয় এটা খাই তো এগুলো। আচ্ছা বলছি, খাওয়া কি ভালো না খারাপ? কিন্তু ভালো না, শরীরের পক্ষে ক্ষতিকর স্যার।
আচ্ছা, যাক তুমি সুন্দর বলেছো। এগুলা খাইলে শরীরে কোলেস্টেরলের মাত্রা অনেক বেড়ে যায়, অর্থাৎ যারা প্রেসার, যারা হার্টের রোগী তাদের জন্য খুবই ক্ষতিকারক। আর যাদের নাই, আর যারা ইয়াং বয়স তাদের জন্য অতটা ক্ষতিকারক নয়, কিন্তু যারা আহ, বয়স বেশি, যাদের এখন দেখা যাচ্ছে প্রেসার, হার্টের রোগ আছে, তাদের জন্য খুবই ক্ষতিকারক। এগুলা সাধারণত যারা হোটেলে পরোটা ভাজে, ওই পরোটা, এবং তোমরা লাচ্ছা নাম শুনে থাকবা, শুনেছো? শুনছি। ঈদের সময় তো লাচ্ছা সবাই খায়, তাই না? তাহলে ওই লাচ্ছা, হ্যাঁ জি ওই স্যার। ওই লাচ্ছা তৈরিতে, লাচ্ছা ভাজতেও তোমার এই ডালটা ব্যবহার করা হয়ে থাকে। এগুলা সাধারণ সয়াবিন তেলের থেকে দাম অনেক কম, কিন্তু তোমার কি ক্ষতিকারক উপাদান বেশি থাকে, এজন্যই সাধারণত এগুলা সবাই খেতে চায় না। যাদের হয়তো দেখা যাচ্ছে অনেক মানে যারা আমাদের নিম্ন মধ্যবিত্ত মানুষ, তারা সাধারণত দাম কম হওয়ার জন্য এরা খেয়ে থাকে। তো এই কৃত্রিম ঘি বা ডালডা উৎপাদনের সময় নিকেল চূর্ণ তোমার কি প্রভাবক হিসেবে তোমার কি ব্যবহার করা হয়ে থাকে। অসম্পৃক্ত তেল, এর মধ্যে হাইড্রোজেন চালনা করে কৃত্রিম ঘি তৈরি করা হয় বা ডালডা তৈরি করা হয়। এই ডালডা তৈরিতে তোমার কি নিকেল চূর্ণ ব্যবহার করা। নিকেল চূর্ণ যদি ব্যবহার করি তাহলে ডালডার পরিমাণটা তোমার কি বেশি পাওয়া যাবে এবং খরচটা কম হবে। বোঝা গেছে? এরপরে আসি গ্যাসোলিন উৎপাদনে। গ্যাসোলিন কোনটা? এই যে পেট্রোলিয়ামকে তাপ বিয়োজন করে যে আমরা জেট প্লেনের যে জ্বালানি গ্যাসোলিন, এই জ্বালানি গ্যাস প্লেনের জ্বালানি তৈরি করার জন্য তোমার কি ব্যবহার করা হয়, তোমার কি কি ব্যবহার করা হয়? এই প্রভাবক ব্যবহার করা হয়। কোন প্রভাবক? অ্যালুমিনিয়াম সিলিকেট। অর্থাৎ এইটা দুইটা যৌগের একসাথে অনুপাত অনুসারে যদি আমরা সমন্বয় করি তাহলে সেটাই বলা হবে অ্যালুমিনিয়াম সিলিকেট। অর্থাৎ নরমালি দুইটা যৌগ অ্যালুমিনিয়াম অক্সাইড আর সিলিকন ডাইঅক্সাইড, এই দুটো একসাথে 1:4 অনুপাতে যদি মিশ্রিত করা হয় তাহলে সেটাই হবে তোমার কি অ্যালুমিনিয়াম সিলিকেট। তো এটা প্রভাবক হিসেবে কাজ করে কোন বিক্রিয়ার জন্য? পেট্রোলিয়াম। পেট্রোলিয়াম কোন পদার্থ? যেমন মিথেন, ইথেন, বিউটেন, পেন্টেন, এগুলা হলো পেট্রোলিয়াম জাতীয় পদার্থ। এইগুলাকে বিয়োজন করে গ্যাসোলিন, অর্থাৎ ওই যে আমরা বিমানের যে জ্বালানি গ্যাসোলিন, এই জ্বালানি উৎপাদন করতে তোমার কি অ্যালুমিনিয়াম সিলিকেট প্রভাবক হিসেবে তোমার কি ব্যবহার করা হয়ে থাকে। বোঝা গেছে? আমাদের মূল উদ্দেশ্যটা হলো কোন বিক্রিয়ায় কোন প্রভাবকটা ব্যবহার করা হয়, আমাদের এটাই হলো মূল উদ্দেশ্য। তাহলে এইগুলো হলো ইন্ডাস্ট্রিতে এই প্রভাবকটা ব্যবহার করা হয়। এবার আসি পানির পাইপ সংরক্ষণে। তোমরা নিশ্চয়ই জেনে থাকবা, মাটির নিচে যদি লোহার পাইপ পোতা হয়, পাইপটা কি আস্তে আস্তে মরিচা পড়ে কিনা? জি স্যার। মরিচা পড়ে। এবং জি স্যার। তোমার নেটওয়ার্কের সমস্যা হয়েছে। আচ্ছা, পানির পাইপ সংরক্ষণ। এখন বাণিজ্যিক ভিত্তিতে পানি সরবরাহের পাইপ ও বয়লারের লোহার ক্ষয়রোধের জন্য পানি সরবরাহে সোডিয়াম ডাইক্রোমেট Na2Cr O4, ওটা এখানে ছোট রয়েছে, আসলে ক্যাপিটাল হবে, ক্যাপিটাল লেটার, ওটা বড় হাতের হবে, O4 ঋণাত্মক প্রভাবক হিসেবে। অর্থাৎ কি এই প্রভাবকটা যদি আমরা লোহার পাইপ তৈরি করতে ব্যবহার করি তাহলে দেখা যাবে লোহার পাইপটা ক্ষয় কম হবে, অর্থাৎ মরিচা কম হবে, এবং তোমার কি অনেক দিন বা দীর্ঘদিন ধরে তোমার কি মাটির নিচে পুঁতে রাখলেও সহজে নষ্ট হবে না। তার মানে এই পদার্থটা তোমার কি নেগেটিভ প্রভাবক হিসেবে তোমার কি ওই জায়গায় কি কাজ করে। বোঝা গেছে? তাহলে কি আমাদের সবসময় পজিটিভ প্রভাবক হিসেবে আমাদের থাকতে হবে এরকম কথা না, মাঝে মাঝে নেগেটিভ প্রভাবকও আমাদের কি উপকারে আসে। তাহলে নেগেটিভ প্রভাবক এইখানে তোমার কি ব্যবহৃত হয়েছে সোডিয়াম ক্রোমেট। বোঝা গেছে? সরি, সোডিয়াম ডাইক্রোমেট। এরপরে আসো আমরা জারণ বিজারণ। যদি জারণ বিজারণ একবার পড়েছি, আরেকবার আমরা সংজ্ঞাটা পড়বো, এবং ইলেকট্রনের সংজ্ঞা আর পুরাতন সংজ্ঞা, দুই সংজ্ঞা। তোমাদের বইয়ে শুধুমাত্র আধুনিক সংজ্ঞাটা দেওয়া আছে, আমি দুই সংজ্ঞাটাই পড়ার চেষ্টা করছি। জারণ পুরাতন সংজ্ঞা: যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌলের সাথে অক্সিজেনের সংযোগ ঘটে। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সংজ্ঞা, আলাদা আলাদা তোমার কি বিক্রিয়া আছে, প্রত্যেকটা আমরা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। বা কোনো ঋণাত্মক মৌল বা মূলকের সংযোজন ঘটে, মৌল হতে পারে, মূলক হতে পারে, বা তাদের অনুপাত বৃদ্ধি পায়, অথবা কোনো যৌগ হতে হাইড্রোজেনের অপসারণ ঘটে, বা কোনো ধনাত্মক মৌল বা মূলকের অপসারণ ঘটে, বা তাদের অনুপাত হ্রাস পায়, তবে সেই বিক্রিয়াকে জারণ বলা হয়। এটা হলো সনাতন সংজ্ঞা বা পুরাতন সংজ্ঞা। আমরা এখন প্রত্যেকটার ব্যাখ্যা সহ দেব। প্রথমে বলছি আমরা, যে রাসায়নিক বিক্রিয়া কোনো মৌলের সাথে অক্সিজেনের সংযোগ ঘটে। দেখো, এই বিক্রিয়া হাইড্রোজেনের সাথে অক্সিজেনের সংযোগ ঘটে পানি উৎপন্ন করছে কিনা? জি স্যার।
তাহলে এই বিক্রিয়ায় অক্সিজেনের সংযোগ ঘটাকে বলা হবে তোমার কি জারণ বিক্রিয়া। এই যে বলছি আমরা অক্সিজেনের সংযোগ ঘটে, তাহলে অক্সিজেনের সংযোগ করছে, তাহলে এই বিক্রিয়াকে বলছি আমরা জারণ। পরে বলছি ঋণাত্মক মৌল। ঋণাত্মক মৌল মানে কি অধাতব মৌলগুলোকে ঋণাত্মক মৌল বলা হচ্ছে। আসি আমরা, এই যে ক্লোরিন একটা অধাতব মৌল, তাহলে হাইড্রোজেনের সাথে ক্লোরিন বিক্রিয়া করে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করছে। তাহলে এখানে ক্লোরিনটা ঋণাত্মক মৌল বা অধাতব মৌল, অধাতব মৌলে কি ঘটছে সংযোগ ঘটছে, তাহলে এই বিক্রিয়াকে বলবো আমরা কি জারণ বিক্রিয়া। এবার মূলকের সংযোজন, মূলকের সংযোজনটা সাধারণত কম দেখানো হয়। এবার দেখো তাদের অনুপাত বৃদ্ধি পায়, তার মানে কি আগে ছিল 2টা পরে হয়েছে 3টা, বা আগে ছিল 1টা পরে হয়েছে 2টা, তার মানে কি অনুপাত বৃদ্ধি পাচ্ছে। যেমন এখানে ক্লোরিন মানে কি ঋণাত্মক মৌল, কয়টা আছে এখানে আয়রনের সাথে, একটা আয়রনের সাথে 2টা ক্লোরিন। এইবার পরেরটাতে দেখো একটা আয়রনের সাথে কয়টা ক্লোরিন যুক্ত হয়েছে 3টা, তার মানে কি ক্লোরিন অধাতব মৌলের সংখ্যা কি বৃদ্ধি পেয়েছে। এই যে বলছি তাদের অনুপাত বৃদ্ধি পায় মানে সংখ্যা বৃদ্ধি পেয়েছে, তাকে বলছি আমরা কি জারণ বিক্রিয়া। ক্লিয়ার? এবার বলবো আমরা হাইড্রোজেনের অপসারণ। আসি হাইড্রোজেন অপসারণ বিক্রিয়া। এই যৌগটাতে H2S মানে কি আগেটা একটু দেখান। হয়েছে জি স্যার। এখানে দেখো আমরা বলছি কোন যৌগ হতে হাইড্রোজেন অপসারণ। এই যেখানে দেখো এই যৌগটাতে আমরা দেখতে পাচ্ছি H2S মানে কি হাইড্রোজেনের সাথে সালফার যুক্ত হয়ে হাইড্রোজেন সালফার উৎপন্ন হয়েছে। তাহলে হাইড্রোজেন সালফেট থেকে হাইড্রোজেন কিন্তু এখন নাই, সালফার শুধুমাত্র আছে। স্যার ডাবল শোনা যায়। জি স্যার। আচ্ছা তাহলে কি বললাম, হাইড্রোজেন সালফাইড থেকে সালফারের সাথে হাইড্রোজেন যুক্ত ছিল, এখন কিন্তু আর সালফারের সাথে হাইড্রোজেন যুক্ত নাই, তার মানে কি হাইড্রোজেনটা অপসারিত হয়েছে। তাহলে এই বিক্রিয়াকে বলছি আমরা কি, এই বিক্রিয়াকে বলছি আমরা কি জারণ বিক্রিয়া। ঠিক আছে? জি স্যার। তাহলে কি বললাম এখানে, হাইড্রোজেন সালফাইড থেকে সালফারের সাথে হাইড্রোজেন যুক্ত ছিল, এখন সালফারের সাথে হাইড্রোজেন নাই, তার মানে কি সালফার থেকে হাইড্রোজেনটা অপসারিত হয়েছে। আমরা সংজ্ঞায় বলছি এখানে দেখো যে হাইড্রোজেনের অপসারণ ঘটে। তাহলে এই যে দেখো হাইড্রোজেনের অপসারণ, তার মানে হাইড্রোজেন অপসারণ ঘটছে এই বিক্রিয়ায়, তাহলে এই বিক্রিয়াকে বলছি আমরা কি জারণ বিক্রিয়া। এই যে হাইড্রোজেন অপসারণ। পরে আসি আমরা বলছি যে ধাতব মৌল অথবা ধনাত্মক মৌলের কি অপসারণ বা হ্রাস ঘটে। অপসারণ ঘটতে পারে, আগেরটা হচ্ছে হাইড্রোজেন অপসারণ বা এবার কি হ্রাস ঘটবে। যেমন K4Fe6 পটাশিয়াম ফেরোসায়ানাইড, এখানে 4টা পটাশিয়াম যুক্ত ছিল, পটাশিয়ামটা হলো ধনাত্মক মৌল বা ধাতব মৌল। এই জায়গায় বিক্রিয়া করছে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন হয়েছে পটাশিয়াম ফেরিসায়ানাইড প্লাস HCl। তার মানে এখানে পটাশিয়াম কয়টা আছে এখন 3টা, তার মানে সংখ্যা কি 4টা থেকে 1টা কমে গেছে, তার মানে কি হ্রাস করছে। এই যে আমরা বলছি সংজ্ঞায় বলছি যে ধনাত্মক মৌল বা মৌলিকের অপসারণ ঘটে বা তাদের অনুপাত হ্রাস পায়, মানে কি হ্রাস মানে কি কমে যাওয়া। তাহলে এখানে কি বললাম কমে গেছে, পটাশিয়াম ধাতুর সংখ্যা কি কমে গেছে, তাহলে এই বিক্রিয়াকে বলছি আমরা কি জারণ বিক্রিয়া। তাহলে আমরা সংজ্ঞাটা আরেকবার বলি, যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌলের সাথে অক্সিজেনের সংযোগ ঘটে বা কোনো ঋণাত্মক মৌল বা মূলকের সংযোগ ঘটে বা তাদের অনুপাত বৃদ্ধি পায়, অথবা কোনো যৌগ হতে হাইড্রোজেনের অপসারণ ঘটে বা কোনো ধনাত্মক মৌল বা মূলকের অপসারণ ঘটে বা তাদের অনুপাত হ্রাস পায়, সেই বিক্রিয়াকে বলছি আমরা জারণ বিক্রিয়া। তাহলে প্রত্যেকটা কিন্তু সংজ্ঞা উদাহরণ সহকারে আমরা দিয়েছি, এখানে প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা মিন করছে, কিন্তু সবগুলারই সংজ্ঞা হলো জারণ। বোঝা গেছে? তাহলে এই জারণের সংজ্ঞা গেল, ঋণাত্মক মূলকের অনুপাত বৃদ্ধি। ও আরেকটা বলছি, ঋণাত্মক মৌলের বা মূলকের যদি অনুপাত বৃদ্ধি পায়, যেমন এখানে ফেরাস সালফেট, এখানে দেখো এই যে বলছি ঋণাত্মক মূলকের সংযোজন বা তাদের অনুপাত বৃদ্ধি পায়, এই যে দেখো মূলকের সংযোজন ঘটে বা তাদের অনুপাত বৃদ্ধি পায়। এই যে বৃদ্ধি আরেকটা বিক্রিয়া দেখানো হয়েছে, এটা এখানে বলিনি। এখানে একটা আয়রনের সাথে একটা সালফেট মূলক যুক্ত হয়েছে, সালফেট একটা ঋণাত্মক যৌগমূলক, এই পাশে হাইড্রোজেন সালফিক অ্যাসিড এবং হাইড্রোজেন পারঅক্সাইডের সাথে বিক্রিয়া করে ফেরিক সালফেট এবং পানি উৎপন্ন করছে। এবার দেখো একটা আয়রনের সাথে একটা সালফেট, এখানে 2টা আয়রনের সাথে 3টা সালফেট,
তাহলে কি আগের থেকে বেশি হয়েছে না কম হয়েছে অনুপাতটা? নিশ্চয়ই বেশি হয়েছে। তার একটার সাথে একটা, তাহলে দুটার সাথে দুটা হতো, কিন্তু দুটার সাথে হয়ে গেছে এখন তিনটা। তার মানে সংখ্যায় বৃদ্ধি পেয়েছে ঋণাত্মক মূলকে। তাহলে এটাকেও বলা হবে তোমার কি জারণ বিক্রিয়া। এই হলো জারণের কি সংজ্ঞা। বুঝা গেছে? জি স্যার। এবার আসি আমরা বিজারণ। তাহলে জারণ যেটা, বিজারণটা ঠিক উল্টোটা। আগে যেগুলো সংযোগ ঘটছে সেগুলো হবে অপসারণ বা হ্রাস, আর যেগুলো অপসারণ বা সংযোগ হ্রাস ঘটছিল সেগুলো হবে এখন কি সংযোজন। এবার যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌলের সাথে হাইড্রোজেনের সংযোগ ঘটে, আগে ছিল হাইড্রোজেন অপসারণ, এখন ঘটছে কি হাইড্রোজেন সংযোগ, বা কোনো ধাতু বা তড়িৎ ধনাত্মক মৌল বা মূলকের সংযোগ ঘটে বা সংযোজন ঘটে বা তাদের অনুপাত বৃদ্ধি পায়, অথবা কোনো যৌগ হতে অক্সিজেনের অপসারণ, আগে ছিল অক্সিজেনের সংযোগ, এখন হচ্ছে অক্সিজেনের অপসারণ, বা কোনো তড়িৎ ঋণাত্মক মৌল বা মূলকের অপসারণ বা তাদের অনুপাত হ্রাস পায়। আগে ছিল এগুলার বৃদ্ধি, আর হাইড্রোজেন বা ধনাত্মক মৌলের ছিল অপসারণ আর ঋণাত্মকের ছিল সংযোগ, এখন ঠিক তার উল্টোটা, হ্রাস পায়। সেই বিক্রিয়াকে বলা হবে তোমার কি বিজারণ বিক্রিয়া। অর্থাৎ জারণ যেটা, বিজারণ ঠিক তার উল্টোটা। তাহলে সংখ্যাটা আরেকবার বলি, যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌলের সাথে হাইড্রোজেনের সংযোজন ঘটে, বা কোনো ধাতু বা তড়িৎ ধনাত্মক মৌল বা মূলকের সংযোজন ঘটে বা তাদের অনুপাত বৃদ্ধি পায়, অথবা কোনো যৌগ থেকে অক্সিজেনের অপসারণ বা কোনো তড়িৎ ঋণাত্মক মৌল বা মূলকের অপসারণ বা হ্রাস ঘটে, তবে সেই বিক্রিয়াকে বলছি আমরা বলছি কি বিজারণ বিক্রিয়া। আমরা এখন উদাহরণ দেখি, উদাহরণ না দেখলে বুঝবো না। প্রথমে বলছি হাইড্রোজেনের সংযোজন ঘটে, দেখি আমরা বিক্রিয়া। ক্লোরিনের সাথে হাইড্রোজেন বিক্রিয়া করে HCl উৎপন্ন হয়েছে, তাহলে ক্লোরিনের সাথে হাইড্রোজেন সংযোগ করছে, তাহলে হাইড্রোজেনের সংযোগকে বলছি আমরা কি বিজারণ বিক্রিয়া। দেখো হাইড্রোজেন সংযোগ করছে, আগে দেখছিলাম হাইড্রোজেনটা এই পাশে ক্লোরিনটা এই পাশে, এখন ক্লোরিনটা এই পাশে দেখছি, হাইড্রোজেনটা পরে দেখছি, তার মানে হাইড্রোজেনকে আমরা সংযোগ দেখাইছি, তাই হাইড্রোজেনটা পরে দেখছি। পরে আসি ধাতুর, এই যে বলছি ধাতু বা তড়িৎ ধনাত্মক মৌলের সংযোগ ঘটে, তার সংযোগ হচ্ছে দেখো ক্লোরিনের সাথে সোডিয়াম বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড, মানে কি যুক্ত হয়েছে, তার ক্লোরিনের সাথে সোডিয়াম ধাতুর সংযোগ করছে এবং বিক্রিয়া করে উৎপন্ন করছে সোডিয়াম কি ক্লোরাইড। তাহলে এই বিক্রিয়াটাকে বলছি আমরা কি বিজারণ বিক্রিয়া, এই যে তড়িৎ ধনাত্মক মৌলের সংযোজন। এবার আসি কোন যৌগ থেকে অক্সিজেনের অপসারণ ঘটে, এই যে অক্সিজেন আছে, কপারের সাথে অক্সিজেন যুক্ত ছিল, এখন কিন্তু কপারের সাথে অক্সিজেন নাই, তার মানে কি অক্সিজেনটা অপসারিত হয়েছে কপার থেকে, তাহলে এটাকে বলছি আমরা কি বিজারণ বিক্রিয়া। এরপরে আসি তড়িৎ ঋণাত্মক মৌল বা মূলকের অপসারণ বা হ্রাস ঘটে। আগে দেখুন হয়েছে স্যার। তাহলে আমরা কি বললাম, তড়িৎ ঋণাত্মক মৌল বা মূলকের যদি অপসারণ বা হ্রাস ঘটে, আমরা সংখ্যাটাতে দেখি, দেখো তড়িৎ ঋণাত্মক মৌল বা মূলকের অপসারণ বা তাদের অনুপাত হ্রাস পায়। আমরা বিক্রিয়া এখন দেখি, এখানে দেখো একটা আয়রনের সাথে তিনটা ক্লোরিন যুক্ত ছিল, ক্লোরিনটা হলো অধাতব মৌল বা ঋণাত্মক মৌল, তাহলে স্টেনাস ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে একটা আয়রনের সাথে এখন কয়টা ক্লোরিন যুক্ত আছে, দুইটা। আগে ছিল একটা আয়রনের সাথে তিনটা, এখন একটা আয়রনের সাথে দুইটা, তার মানে কি কমে গেছে সংখ্যা। এই যে তড়িৎ ঋণাত্মক মৌলের হ্রাস বা অপসারণ ঘটছে, অপসারণ বা কমে গেছে, তাহলে এই বিক্রিয়াকে বলছি আমরা কি বিজারণ বিক্রিয়া। এবার আসি আমরা যে কোন যৌগ থেকে যদি আমরা কি করি ঋণাত্মক মৌল বা মূলকের অপসারণ, দেখো কপার সালফেট ছিল, জিঙ্কের সাথে বিক্রিয়া করে জিঙ্ক সালফেট প্লাস কপার, কপারের সাথে সালফেট ঋণাত্মক যৌগমূলক যুক্ত ছিল, এখন কিন্তু কপারের সাথে ঋণাত্মক যৌগমূলক নাই, মানে অপসারিত হয়েছে, তাহলে এই বিক্রিয়াকে বলছি আমরা কি বিজারণ বিক্রিয়া। সংখ্যাটা এখানে দেখি, এই যে বলছি তড়িৎ ঋণাত্মক মৌল বা মূলকের অপসারণ বা তাদের অনুপাত হ্রাস পায়, তাহলে অপসারণ করছে এই বিক্রিয়াটাতে। এই দেখো সালফেটটা ঋণাত্মক মূলক ছিল, কপারের সাথে যুক্ত ছিল, এখন কপারের সাথে কিন্তু আর সালফেট যুক্ত নাই, তার মানে কি অপসারিত হয়েছে, তাহলে এই বিক্রিয়াকে বলছি আমরা কি বিজারণ বিক্রিয়া। তাহলে আমরা সংখ্যাটা আরেকবার বলি এখন, তাহলে যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌলের সাথে হাইড্রোজেনের সংযোগ ঘটে, বা কোনো ধাতু বা তড়িৎ ধনাত্মক মৌল বা মূলকের সংযোজন ঘটে বা তাদের অনুপাত বৃদ্ধি পায়, অথবা কোনো যৌগ থেকে অক্সিজেনের অপসারণ বা কোনো তড়িৎ ঋণাত্মক মৌল বা মূলকের অপসারণ বা তাদের অনুপাত হ্রাস পায়, তবে সেই বিক্রিয়াকে বলছি আমরা কি বিজারণ বিক্রিয়া। তার প্রত্যেকটা জন্য আলাদা আলাদা করে উদাহরণ দেখাচ্ছি। এই হলো জারণ বিজারণ কি পুরাতন বা
সনাতন সংখ্যা। এবার আধুনিক সংখ্যা যেটা বইয়ের সিলেবাসে আছে, যদিও আমরা ওই সংখ্যাগুলো পড়েছি, সংখ্যাগুলো দিয়ে আবার ব্যাখ্যা দেওয়া আছে, কিন্তু আবার সিলেবাসে আবার পুরাতন সংখ্যাটা দেয়নি। নতুন সংখ্যাটা দিয়ে আমরা এখন ব্যাখ্যা দেব। জারণ বিজারণ ইলেকট্রনীয় বা আধুনিক সংজ্ঞা। প্রথমে আসি জারণের আধুনিক বা ইলেকট্রনীয় ধারণা। যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো রাসায়নিক সত্তা, রাসায়নিক সত্তাটা ব্র্যাকেটে বলে দিতে হবে অবশ্যই, অণু, পরমাণু, মূলক, ব্র্যাকেটে মূলক বা আয়ন, এই চারটাকে বলা হচ্ছে রাসায়নিক সত্তা। কি কি বলছি? অণু, পরমাণু, মূলক, আয়ন। ইলেকট্রন কি করে? ত্যাগ বা বর্জন করে। সেই বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়াকে বলছি আমরা কি? জারণ। তাহলে জারণ কার কোন কোন বিক্রিয়াগুলো ঘটবে? সবসময় একবার, যে সকল পরমাণুর সর্ববহিষ্ঠ কক্ষপথে অষ্টক অপেক্ষা ইলেকট্রন একটি বা দুইটি বা তিনটি ইলেকট্রন বেশি আছে, সেই সমস্ত মৌলগুলোই স্বতন্ত্র ইলেকট্রন ত্যাগ করে। ওই ত্যাগ করাটাকেই বলা হচ্ছে তোমার কি? জারণ বিক্রিয়া। তবে যদি গ্রহণ করার মতো কোনো পরমাণু না থাকে, তাহলে অবশ্যই কোনো পরমাণু ইলেকট্রন ত্যাগ করবে না, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। বিক্রিয়া দেখি বিজারণের একবারে। আবার যে রাসায়নিক বিক্রিয়ায় কোন রাসায়নিক সত্তা, অণু, পরমাণু, মূলক, আয়ন, ব্র্যাকেট অবশ্যই বলতে হবে ইলেকট্রন গ্রহণ করে। আগেটা বলছি ত্যাগ করে, আর এটা হবে গ্রহণ করে। সে রাসায়নিক বিক্রিয়াকে বলছি আমরা কি? বিজারণ বিক্রিয়া। আমরা একই সাথে সংজ্ঞাটা দুইটা বলেছি, উদাহরণটা একই সাথে দেখবো আমরা। দেখি, যেমন সোডিয়াম পরমাণুর বাইরের কক্ষপথে অক্টেট অপেক্ষা একটি ইলেকট্রন বেশি আছে, সুতরাং ইহা একটি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়ন উৎপন্ন করেছে, সুতরাং ইহা জারণ বিক্রিয়া। স্যার আগেরটা একটু আচ্ছা, না স্যার হয়েছে এবার হয়েছে। তাহলে দেখো কি বললাম, সোডিয়াম পরমাণু, আমি কি বলছি একটু আগে, যে সকল পরমাণুর সর্ববহিষ্ঠ কক্ষপথে অষ্টক অপেক্ষা ইলেকট্রন একটি বা দুটি বা তিনটি বেশি আছে, তারা ইলেকট্রন ত্যাগ করে। আর যে সকল পরমাণুর সর্ববহিষ্ঠ কক্ষপথে অষ্টক অপেক্ষা ইলেকট্রন একটি বা দুইটি বা তিনটি কম আছে, তারা ইলেকট্রন গ্রহণ করে নেগেটিভ আয়নে কি? রূপান্তরিত হয়। এটা আমরা দেখেছি, আমরা রাসায়নিক বন্ধন বা আয়নিক বন্ধনের সময় আমরা দেখেছি, ওই ঘটনাটা এখানে ঘটছে। দেখো, ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়ন উৎপন্ন করছে সোডিয়াম, সুতরাং ইহা জারণ বিক্রিয়া। পক্ষান্তরে ক্লোরিন পরমাণুর বাইরের কক্ষপথে অক্টেট অপেক্ষা একটি ইলেকট্রন কম আছে, মানে 8টা ইলেকট্রন পূর্ণ করতে তার একটা ইলেকট্রন কম আছে, তাহলে ইহা একটি ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়েছে, সুতরাং ইহা বিজারণ বিক্রিয়া, ফলে সোডিয়াম করা যোগ। আমরা ব্যাখ্যা দিই এখন। দেখো, এতে সোডিয়াম এর বাইরের কক্ষপথে একটা ইলেকট্রন বেশি ছিল, এই ইলেকট্রনটা ত্যাগ করছে, করে কি উৎপন্ন হয়েছে? ধনাত্মক আয়ন উৎপন্ন করছে, সুতরাং এই বিক্রিয়াটাকে বলছি আমরা কি? জারণ বিক্রিয়া। ঠিক আছে। আবার ক্লোরিনের সর্ববহিষ্ঠ কক্ষপথে অষ্টক অপেক্ষা একটা ইলেকট্রন কম ছিল, তাই একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়ন উৎপন্ন করছে। যেহেতু ক্লোরিন একসাথে দ্বিপরমাণু, তাই দুইটা পরমাণু দেখাইছি, একটা পরমাণুর জন্য একটা ইলেকট্রন গ্রহণ করে, আর দুইটা পরমাণু দুইটা ইলেকট্রন গ্রহণ করে, দুইটা ক্লোরাইড আয়ন উৎপন্ন করছে। এখন দুইটা যদি এখন সবসময় রাখবা যে একটা রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন আদান এবং প্রদান সবসময় সমান ঘটতে হবে, না হলে বিক্রিয়া সংঘটিত হবে না। তাহলে উপরের বিক্রিয়া দেখাচ্ছে একটা ইলেকট্রন ত্যাগ করছে, নিচের বিক্রিয়া কি? দুইটা ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে উপরের বিক্রিয়াটাকে আমরা 2 দিয়ে গুণ করবো, এটা বিজারণ বিক্রিয়া। তাহলে বিক্রিয়া করলে এই যে এখানে এটাকে আমরা এখানে সমান চিহ্ন দেওয়া ভুল হয়েছে, এখানে 2 লাগতো, আমরা দেখানি, ব্যালেন্সটা করে একটু ভুল হয়েছে। সোডিয়াম প্লাস ক্লোরিন বিক্রিয়া করে 2NaCl উৎপন্ন করছে, এখানে 2 দেওয়া লাগবে, এখনই দিয়ে দেই, এখানে 2 দিতে হবে, এটাকে 2 দিয়ে দেই, আর এখানে একটা 2 দিয়ে দেই। এখানে 2 দিতে হবে, আর লাগবে না। এখন দেখো, দুইটা সোডিয়াম পরমাণু দুইটা ইলেকট্রন ত্যাগ করছে, দুইটা সোডিয়াম প্লাস উৎপন্ন করছে, এটা জারণ বিক্রিয়া বলছি। আর দুইটা ক্লোরিন পরমাণু দুইটা ইলেকট্রন গ্রহণ করছে, দুইটা ক্লোরাইড আয়ন উৎপন্ন করছে। এই 2 ইলেকট্রন মাইনাস আর প্লাস 2 ইলেকট্রন মাইনাস, দুইটা ইলেকট্রন কেটে গেল, প্লাস মাইনাস কেটে গিয়ে থাকবে 2Na প্লাস Cl2, আর উৎপন্ন করলো 2NaCl। তাহলে এই বিক্রিয়ায় দেখা যাচ্ছে একটা পরমাণু ইলেকট্রন ত্যাগ করছে, তাহলে পরমাণুটাকে বলছি আমরা রাসায়নিক সত্তা, পরমাণুটাকে বলছি আমরা রাসায়নিক সত্তা। আর এখানে ক্লোরিনটা অণু, এটাও কিন্তু রাসায়নিক সত্তা। তাহলে একটা রাসায়নিক সত্তা ইলেকট্রন ত্যাগ করছে, আর একটা
রাশি মিশ্রিত ইলেকট্রন কি গ্রহণ করছে। এই ত্যাগ আর ত্যাগটাকে বলছি আমরা জারণ, আর গ্রহণটাকে বলছি আমরা কি বিজারণ। তাহলে এই দুইটা মিলেই তোমার কি জারণ বিজারণ বিক্রিয়া। আসলে একটা বিক্রিয়াতেই দেখা যাচ্ছে একটা ঘটছে অর্ধেক হচ্ছে জারণ আর অর্ধেক হচ্ছে বিজারণ। এই দুইটা মিলেই হলো তোমার কি জারণ বিজারণ বিক্রিয়া। বোঝা গেছে? তাহলে এখন আমরা আজকে ক্লাস এখান এ পর্যন্তই রাখি।